আসসালামু আলাইকুম। আজকের ফরেনসিক মেডিসিনের ভিডিওটা হচ্ছে আইটেম 7 অটোপসির পার্ট 1 নিয়ে। তো এটা হচ্ছে প্রফ টার্ম সবকিছুর ভাইবাতে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অটোপসি। সেটা হচ্ছে দুইটা টার্ম মিলায়েও যখন পরীক্ষা হবে তখনও ইম্পর্টেন্ট আর এখনও ইম্পর্টেন্ট। তো দেখা যাক কি কি আমাদের কাজে লাগে। তো প্রথমেই আমাদের ডেফিনিশনটা। তো ডেফিনিশনটা অনেক ভালোভাবে বলতে হবে। তো ইচ্ছা করলেই বড় ডেফিনিশনটাও বলা যায়, আবার ছোট একটা ডেফিনিশন আছে ওইটাও আমরা বলতে পারি। তো বড় ডেফিনিশনটা আমি এখানে যেভাবে ভাগ ভাগ করে লিখছি এইভাবে ভাগ ভাগ করে বললে বেটার হয়, যে প্রথমে এক্সটেন্সিভ অ্যান্ড ইলাবোরেট সাইন্টিফিক এক্সামিনেশন ডেড বডির বোথ এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি বাই নেকেড আই। তারপরে যে দেখা যাচ্ছে যে each and every organ and dissection with the help of microbiological, pathological, serological examinations and also by chemical analysis to determine is last যে পয়েন্টটা কজ নেচার ম্যানার অ্যান্ড টাইম পাস্ট সিন্স ডেথ, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো যদি সামারাইজ করা হয় তাহলে হচ্ছে আমার তিনটা পয়েন্ট আসতেছে। একটা হচ্ছে এক্সটেন্সিভ অ্যান্ড ইলাবোরেট সাইন্টিফিক এক্সামিনেশন, বাইরে এবং ভিতরে এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি। কিভাবে কিভাবে? নেকেড আই, মাইক্রোবায়োলজিক্যাল, প্যাথোলজিক্যাল অ্যান্ড সেরোলজিক্যাল, তারপরে কেমিক্যাল অ্যানালাইসিস। কেন? সেটা হচ্ছে কজ নেচার ম্যানার অ্যান্ড টাইম বের করার জন্য ডেথের। তো এটা বললে সবচেয়ে ভালো হয়। আর আরেকটা হচ্ছে আমাদের একটা নর্মাল একটা ডেফিনিশন আছে, সেটা হচ্ছে examination of the dead body both externally and internally to find out the cause of death and death related questions। তো যেটাই কমফোর্টেবল সেটা বললে হবে। এবার আসছে আমাদের অটোপসি টাইপ। এটাও অনেক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তার মধ্যে আমরা ভাগ করতে পারি প্রথমে তোমার মেডিকো লিগাল অটোপসি, দেন হচ্ছে একাডেমিক বা অ্যানাটমিক্যাল অটোপসি, যেটা আমরা ওই যে ফার্স্ট ইয়ারে করতাম যেটা ডিসেকশন হলে। আর আরেকটা আসে আমাদের প্যাথোলজিক্যাল অটোপসি বা ক্লিনিক্যাল অটোপসি। দুইটা দুইটা করে নাম জানলে আর কি, একবার করে শুনে রাখলেও কাজে দেবে। এখন মেডিকো লিগাল অটোপসিকে আমরা হচ্ছে ফার্দার দুইটা ভাগে ভাগ করতে পারি। তো তার মধ্যে একটা হয় হচ্ছে ক্রিমিনাল আর একটা হয় নন ক্রিমিনাল। ক্রিমিনাল যেটা, ওইটা জাস্ট ওই যে আমাদের হোমিসাইড, তার মানে মার্ডার, তারপরে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে মেরে রেখে গেছে, তার মানে কোনো একটা মানুষকে আনলফুলি আর একটা মানুষ মেরে ফেলছে, এটাকেই তো আমরা হোমিসাইড বলি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্রিমিনাল অটোপসি। আর নন ক্রিমিনাল অটোপসি বলতে সুইসাইড, অ্যাক্সিডেন্ট, এইগুলা হচ্ছে আমাদের নন ক্রিমিনাল অটোপসি যেটা বলে আর কি। সুইসাইড, অ্যাক্সিডেন্ট, অথবা মনে করো ক্লিনিকে ডাক্তারের হাতে কোনো রোগী মারা গেছে, তো ডক্টরের হাতে যদি মারা যায় সেটাও হচ্ছে আমরা নন ক্রিমিনালের মধ্যে ফেলতে পারবো। এটা হচ্ছে ফার্দার ক্লাসিফিকেশন। এইবার আসতেছে আমাদের অটোপসির অবজেক্টিভ। এটা হচ্ছে আমাদের ভাইভা এন্ড রিটেন সব জায়গার হচ্ছে একটা হাই পিক কোশ্চেন। তো অবজেক্টিভ অনেকগুলা, তো তো আমি আর কি কিছু সেগমেন্টে ভাগ করতে পছন্দ করতাম। তো ধরে নাও এটা 1 নাম্বার সেগমেন্ট, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। তো প্রথমে হচ্ছে ওই যে আমরা ডেফিনিশনে যে 4টা পয়েন্টকে অনেক বেশি ইমফেসিস দিছিলাম সেইটা। আর প্রথমে একদম প্রথম পয়েন্টটা হচ্ছে অলওয়েজ রাখবা যে পজিটিভ আইডেন্টিফিকেশন। মানে অটোপসির মেইন উদ্দেশ্য কি, যে এই লাশটা কার সেটা আগে তোমার ডিসাইড করা। তো যে যেই মানুষটাকে আমি চিনি যে ইনি মারা গেছে, লাশটা চিনি, তার ক্ষেত্রে এটা হয়তো দরকার হচ্ছে না। কিন্তু অটোপসি তো যে শুধুমাত্র ডেড বডির ক্ষেত্রে হয় তা না, এটা তো মিউটিলেটেড বডির ক্ষেত্রে হতে পারে, বডি পার্টস এর ক্ষেত্রে হতে পারে। তার মানে মানুষ হিউম্যান বডির যে কোনো পার্ট, সেটা পচা হোক গলিত হোক, সব পার্ট নিয়েই হচ্ছে আমার অটোপসি করা যায়, করতে হয়। তো তাদের ক্ষেত্রে হচ্ছে আমার পজিটিভ আইডেন্টিফিকেশনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এই জন্য আমি এই পয়েন্টটা বলতেছি। তো ভাইভায় যদি আস্ক করে তখন তুমি হচ্ছে এইভাবে এক্সপ্লেইন করতে হবে। তারপরে হচ্ছে বডি সাইজ, ফিজিক্স, ফিজিক, নারিশমেন্ট, এগুলা হচ্ছে ডিটারমাইন করতে হবে কজমোড ম্যানার। সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে আসতেছে ওই যে আমি যেখানে ওই যে ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি কথাটা ছিল ডেফিনিশনের মধ্যে। তো এটা হচ্ছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইনজুরি আর হচ্ছে ডিফেক্ট বা অ্যাবনর্মালিটি, ওই যে জন্মগত অনেক অ্যাবনর্মালিটি নিয়ে অনেকে জন্ম নিতে পারে, ওইগুলা বোঝার জন্য আর কি অটোপসিটা করা হয়।
কেউ কেউ দেখা যায় জন্মগতভাবে একটা কিডনি নিয়ে জন্মগ্রহণ করছে, এরকম এরকম টাইপের অ্যাবনর্মালিটি আর কি। তো এই যে এই দুইটা অটোপসি তো তুমি করলা, অটোপসির মনে করো অবজেক্টিভের দুইটা পার্ট গেল। আর 3 নাম্বার হচ্ছে আমার সেগমেন্ট যেটা, সেটা হচ্ছে স্যাম্পল আমার নিতে হবে বডি থেকে অ্যানালাইসিসের জন্য, যাতে আমি ডিটারমাইন করতে পারি কিভাবে উনি মারা গেছিল, টু ডিটারমাইন দ্য কজ অফ ডেথ। দেন হচ্ছে রিটেইন করতে হবে এই স্যাম্পলগুলো ঠিক মতো, যাতে স্যাম্পল নষ্ট না হয় বা পচে না যায়। তারপরে হচ্ছে অটোপসি করার সময় ফটোগ্রাফ অথবা ভিডিও নিতে হবে। এখন কেন নিতে হবে, এটা হচ্ছে টিচিং পারপাজেও নিতে পারে, আবার মনে করো ফিউচারে একটা প্রুফ হিসেবে রাখার জন্য নিতে পারে। আর ফোর্থ সেগমেন্টে হচ্ছে আমাদের অবজেক্টিভের মধ্যে এটা একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট বলা যাইতে পারে, যে একটা ফুল রিটেন রিপোর্ট দেওয়ার জন্য এক্সপার্ট ইন্টারপ্রিটেশন। তার মানে ফরেন্সিক স্পেশালিস্ট যারা, এক্সপার্ট যারা, ওরা হচ্ছে অটোপসি রিপোর্ট, তারপরে এই যে পুরা প্রসিডিওর পরে একটা অপিনিয়ন দিবে যে কিভাবে লোকটা মারা গেছিল আসলে, এটাকে আর কি ইন্টারপ্রিটেশন বলতেছে। আর দেন আসতেছে রিস্টোরেশন, এটা হচ্ছে অটোপসি করার পরে আমাদের ডেড বডিটাকে কসমেটিক পারপাস বলে যেটা, তার মানে সেলাই টেলাই করে আগের অবস্থায় নিয়ে যেতে হবে, যাতে হ্যান্ড ওভার করার আগে ফ্যামিলির মানুষদের কাছে বডিটা দেখতে স্কেয়ারি না লাগে। আর ইমোশনাল একটা ব্যাপার আছে, তো রিস্টোরেশনটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো টোটাল আর কি আমাদের এই যে কত 8 10টা 12টা পয়েন্ট না, এগুলা হচ্ছে রিটেনে আর কি যতগুলা লিখে পারো সবচেয়ে ভালো হয়। কিন্তু 1 নাম্বার সেগমেন্টে যে কটা আছে এটা বাদ দেওয়া যাবে না, আর 4 নাম্বার সেগমেন্টে যে কটা আছে এটা বাদ দেওয়া যাবে। এবার আসতেছে প্রি রিকুইজিট। এইটাও আমাদের হচ্ছে অনেক বেশি আসা একটা কোশ্চেন। তো প্রি রিকুইজিট আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করে বলার চেষ্টা করব। তো কি কি ভাগে ভাগ করে বলতে হবে সেটা দেখো, যে একটা হচ্ছে নেসেসারি পেপারস আর একটা হচ্ছে নেসেসারি কন্ডিশনস। তো পেপারসের মধ্যে রিকুইজিশন ফ্রম লিগাল অথরিটি, এখন তোমাকে ভাই ভাই কোশ্চেন করবে যে লিগাল অথরিটি কারা। এটা হচ্ছে আমাদের কোর্ট, পুলিশ, আর হচ্ছে ম্যাজিস্ট্রেট। আমার স্লাইড একটু হাতের লেখা আজকে খারাপ আছে, অনেকদিন তার মানে লেখা হয় না, অথবা লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে গেছে, কিছু একটা হবে। এবার আসছে ইনকোয়েস্ট রিপোর্ট, চালান বা ডিসপ্যাচ রিপোর্ট, আর সিসি অফ এসকোর্টিং পুলিশ। এখন সিসি মানে কি, সিসি মানে হচ্ছে আমাদের কমান্ডিং সার্টিফিকেট। এই সিসির ফুল ফর্মটা আর কি আস্ক করে, দ্যাটস ওয়াই বলা। এবার আসছে নেসেসারি কন্ডিশন কি কি আছে। তো নেসেসারি কন্ডিশনের মধ্যে আছে আমাদের আইডেন্টিফিকেশন বাই পুলিশ, অথরাইজড মর্চুয়ারি। এখানে আমাদের মর্চুয়ারির একটা পড়া লাগবে, ডিটেলসটা একটু পড়া লাগবে, তো আমরা পড়তেছি সামনে, সমস্যা নেই। তারপর হচ্ছে ডান বাই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ইন গভর্নমেন্ট সার্ভিস। এখন এইখানে আমাদের ভাইবার কোশ্চেন কি, যে তোমার রেজিস্টার্ড গভর্নমেন্ট মেডিকেল অফিসার বলতে কি বুঝো। এখানে আসলে বোঝায় লেকচারার অথবা অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ফরেন্সিক মেডিসিন, অথবা মনে করো সিভিল সার্জন, রেসিডেন্ট মেডিকেল অফিসার, এরাও হচ্ছে আমাদের অটোপসি করতে পারে। আর হচ্ছে আমাদের যেটা বললাম, আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টে যত টিচার আছে তারা হচ্ছে করতে পারে, লেকচারার থেকে শুরু করে উপরের পদে যারা আছে। আর ব্রড ডে লাইটে করতে হবে, এখন অনেক লাইট টাইট পাওয়া যায়, বাট টিচারদের এর মধ্যে দ্বিমত আছে। তো নর্মালি বলবা যে ব্রড ডে লাইটে করার নিয়ম রাতেও করা যায়, কিন্তু বাংলাদেশে নর্মালি ব্রড ডে লাইটেই করা হয়, আর মর্চুয়ারি অ্যাসিস্ট্যান্টরা হেল্প করবে। এখন কিছু এক্সট্রা কথা আমার একটু বলা লাগতেছে, সেটা হচ্ছে ভাইবাতে তোমার অনেক সময় আস্ক করে যে অটোপসির অন্য নাম কি, অলসো নোন অ্যাজ হোয়াট। এটাকে নেক্রোপসিও বলা হয়, আর কোথাও কোথাও আছে নার্কোলেপসির কথা, বাট এটা অতটা ধরা হয় না। কিন্তু নেক্রোপসি বলার পরেও যদি আর আর করে, তখন হচ্ছে এই নার্কোলেপসিটা বলে দিতে পারো। এইবার আর একটা জিনিস, যে কমান্ডিং সার্টিফিকেট, একটু আগে আমরা যেটা করলাম আর কি, কমান্ডিং সার্টিফিকেট অফ এসকোর্টিং পুলিশ, ওইটাতে আসলে কি লেখা থাকে, এটা আসলে জিনিসটা কি। তো কমান্ডিং সার্টিফিকেট যেটা, যে একটা পুলিশ অফিসারকে তোমার কমান্ড করা হয় ওই সার্টিফিকেটটা দিয়ে। তো পুলিশ অফিসারকে কি বলা হয় তোমার, ওইখানে কাগজটাতে লেখা থাকে যে ডেড বডি উনি মর্গে নিয়ে যাবে, তারপরে অটোপসি শেষ না হওয়া পর্যন্ত
ওই মর্গে থাকবে উনি। তারপর হচ্ছে যখন অটোপসি শেষ হয়ে যাবে তখন থানায় রিপোর্ট করবে। তাহলে রিপোর্ট টু থানা when autopsy is finished. এই পয়েন্টে এখানে আসলে অ্যাড হবে যে রিটার্ন অ্যান্ড রিপোর্ট টু থানা, থানায় ওই লাশটা নিয়ে ওনার যাইতে হবে। তো এখন আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আসতেছে যে কখন একটা, মনে করো লেকচারার অথবা প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা, এরা হচ্ছে একটা অটোপসি করতে ডিনাই করতে পারবে। when can you deny to do autopsy? তো একটা অটোপসি মনে করো যদি ভুলভাল ভাবে হয় কিংবা কোনো একটা ইম্পর্টেন্ট পেপার মিসিং থাকে, তখন যে অটোপসি করে সেই মানুষটা চাকরি কিংবা সোশ্যাল সিকিউরিটি সবকিছুতে একটা রিস্ক থাকে। এজন্য অলওয়েজ আমাদের মনে করো অটোপসি করার আগে প্রিরিকুইজিট গুলা ঠিক মতো চেক করতে হবে। তো আমাদের প্রথম পয়েন্ট আসবে যে অ্যাবসেন্স অফ প্রিরিকুইজিট পেপার্স। তো প্রিরিকুইজিট পেপার্স এর মধ্যে আমরা এখানে দেখেই আসছি কি কি ছিল। যে তোমার রিকুইজিশন ফ্রম লিগাল অথরিটি ছিল, তারপর ইনকোয়েস্ট, চালান, কমান্ডিং সার্টিফিকেট, আর একটা ছিল যে হসপিটাল ডেথ হইলে তোমার ডেথ সার্টিফিকেট। এই পাঁচটা জিনিস ওইখানে ওই পয়েন্টটা অ্যাড হবে, বুঝছো? প্রি রিকুইজিশন যে পেপারের নাম্বার যেখানে আমি লিখছিলাম ওইখানে একটা জিনিস অ্যাড হবে তাইলে, যে এখানে অ্যাড হবে তোমার ডেথ সার্টিফিকেট ইন কেস অফ, হচ্ছে হসপিটাল ডেথ। তাহলে পাঁচটা নেসেসারি পেপার আছে, তাই না? পাঁচটাই বলতে হবে, ঠিক আছে, মাস্ট। তো আর কি কি কারণে আমরা হচ্ছে অটোপসি করতে ডিনাই করতে পারি? একটা তো প্রিরিকুইজিট পেপারের কথা গেল, আর একটা হচ্ছে যদি প্রিরিকুইজিট পেপার আসে কিন্তু সেটা হচ্ছে আমাদের ইনকমপ্লিট সেটা, আর আরেকটা হচ্ছে যে যেই পুলিশ কনস্টেবলের আসার কথা সে যদি না আসে, নো পুলিশ কনস্টেবল। এখন পুলিশ নেই, তুমি অটোপসি করে করে কি বিপদে পড়বা? কারণ তুমি তো হ্যান্ড ওভারও করতে পারতেছো না, থানায়ও বলতে পারতেছো না, কিছুই করার ওয়ে নেই। আর ডেড বডিটা কোথা থেকে আসছে তুমি সেটাও জানো না। এবার আসতেছে যে যদি কোনো ইনফেকশাস ডিজিজের কারণে ডেথটা হয়ে থাকে, লাইক তোমার মনে করো এই যে এইডস, যেগুলা অনেক বেশি ইনফেক্টিভ টাইপ, ইনফেক্টিভ পোটেনশিয়াল অনেক বেশি, তারপরে প্লেগ, তারপর কোভিড-19 এর টাইমেও তো মনে করো যদি কোনো একটা সার্জন চাবে যে আমি অটোপসি করব না, তাইলে সে কিন্তু করবে না। সে মনে করো এর জন্য কোনো যে দায়বদ্ধতায় পড়বে এরকম কোনো ব্যাপার নেই। তো এই চারটা সিচুয়েশনে আমি হচ্ছে যে কোনো একটা অটোপসি ডিনাই করতে পারি। তো আমার হচ্ছে মোটামুটি যে পয়েন্টগুলো এখানে বলতে চাইছিলাম সেটা বলা হয়ে গেছে। আর কারা কারা অটোপসি করতে পারে সেটা তো বলছি একবার। তো মোটামুটি এইগুলাই। এবার হচ্ছে আমাদের মডার্ন মর্চুয়ারি, এটা কেমন হবে সেটার ব্যাপারে আসি। তো আমি এটা একটু ইরেজ করি, আমার জায়গা নেই যেহেতু। তো মডার্ন মর্চুয়ারি কেমন হবে, এটার জন্য হচ্ছে আমাদের কুলিং চেম্বার থাকা মাস্ট। কুলিং চেম্বার, দেখো আমি জাস্ট কয়টা পয়েন্ট লিখে যাব, জাস্ট অল্প অল্প, বেশি পড়লে মাথায় থাকে না। সো কুলিং চেম্বার থাকতে হবে, রেফ্রিজারেটর থাকতে হবে। এখন এটা কেন থাকতে হবে? ডেড বডির প্রিজার্ভেশনের জন্য, এটাই তো মেইন পারপাস, রাইট? দেন হচ্ছে এয়ার কন্ডিশনড হতে হবে বা ওয়েল ভেন্টিলেশন।
তারপর ওয়েল ইলুমিনেটেড, তার মানে লাইট যদি ভালো না থাকে তাইলে আর কিভাবে বুঝবা কালার চেঞ্জ টেঞ্জ হাবি যাবি এগুলা কেমনে হইছে কতটুক হইছে। এবার হচ্ছে ওয়াটার সাপ্লাই ভালো হইতে হবে। তো আমি হচ্ছে এটা মনে থাকতো না সব পয়েন্ট, এই জন্য আমি এইভাবে মনে রাখতাম আলো বাতাস পানি, এই তিনটা পর পর আলো বাতাস পানি। এবার আসতেছে আমাদের বাতাসে আসে কে, মাছি। তাহলে ফ্লাই প্রুফ নেট। দেন হচ্ছে তোমার এবার কাটাকাটি করার জন্য যা যা লাগে, ডিসেক্টিং টেবিল, তারপরে হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্ট, এই ডিসেকশন রিলেটেড যা যা আছে এক টানা লিখে যাওয়া, তার মানে খাতায় অনেকখানি জায়গা ধরে যাবে তাইলে। তারপরে হচ্ছে আমাদের ফ্যাসিলিটি, কিছু ফ্যাসিলিটি এখানে দরকার, যেমন তোমার এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান এগুলা করার সুযোগ থাকা উচিত একটা আইডিয়াল মর্চুয়ারিতে। আর হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের জন্য, যদিও আমাদের বাংলাদেশে যেসব অটোপসি করা হয় যেসব মর্চুয়ারিতে এগুলা নেই, ফ্যাসিলিটি গুলা নেই। তো এই পোর্টেবল এক্সরে এখানে যদি বলে স্যার যে তুমি এটার কথা কেন বললা, তো এটা হচ্ছে আমাদের ওই যে এখন একটা নতুন টার্ম আছে ভার্চুয়াল অটোপসি, ওইটার জন্য। তো আমি হচ্ছে এটা সেকেন্ড পার্ট ভিডিওটা যখন বানাবো ওইটার মধ্যে ভার্চুয়াল অটোপসি নিয়ে ডিটেইলে বলবো, এটা ভাইবার একটা গুড টপিক, তো এই জন্য কম করে ডিসকাশন করতে চাচ্ছি না, এই জন্য আর একটা পার্ট হিসাবে দিব আর কি। তো আমাদের আইডিয়াল মর্চুয়ারির ব্যাপার স্যাপার এখন মোটামুটি শেষ। এখন একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের দিনের বেলায় তো অটোপসি করার নিয়ম নর্মালি, তো রাতে এমন কোনো ল আছে কিনা যে অনুযায়ী বলা আছে অটোপসি করতে পারবা না। তো এমন কোনো ল নেই, অটোপসি রাতে করা যাবে, এটা করলে কোনো সমস্যা নেই, যখন ইমার্জেন্সি সিচুয়েশন আসে তখন করা যাবে। কিন্তু যেহেতু বলা হয়েছে যে ব্রড ডে লাইটে করো, এই জন্য যদি রাতে কোনো বডি আসে ওইটার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, তারপর টেম্পারেচার, পোস্টমর্টেম, লিভিডিটি, রাইগোর মর্টিস যা যা আছে, ওই যে চেঞ্জেস আফটার ডেথ যে কয়টা পয়েন্ট ছিল এখানে সে কয়টা অ্যাড করে দিবা। তো এগুলা দেখে রেখে দিতে হবে বডিটা রেফ্রিজারেটরে, তারপরে পরের দিন হচ্ছে দিনের বেলা অটোপসি করা যাবে। এখন অটোপসির জন্য আইডিয়াল টাইম কখন, এইগুলা হচ্ছে ভাইবার কোশ্চেন। 8টা AM থেকে তোমার হচ্ছে 5 PM, এই টাইমে নর্মালি বাংলাদেশে করা হয়। তো আমি রিটেন ভাইবা মোটামুটি এখানে বলার চেষ্টা করছি, এই মডার্ন মর্চুয়ারিতে কি কি থাকবে এটা ভাইবাতেও ধরে রিটেনেও ধরে, আর কখন কখন ডিনাই করবো অটোপসি এটাও তাই। আর এই যে কমান্ডিং সার্টিফিকেটের যে ডিটেলসটা বললাম, দেন হচ্ছে তোমার মনে করো এই যে এক্সরে আর এই সিটি স্ক্যান এগুলা করার ফ্যাসিলিটি কেন থাকা লাগবে, এই কেনগুলার অ্যান্সার সব হচ্ছে ভাইবার মধ্যে পড়বে। এইবার আসতেছে আমাদের ওয়ান অফ দা মোস্ট, কি বলে, বিতর্কিত একটা টপিক, সেটা হচ্ছে ইনসিশন। তো এক একজন এখানে এক এক রকম ইনসিশন পসিবল এরকম বলতে থাকে, এটা নিয়ে খুবই যন্ত্রণা হয়, এক এক মেডিকেল কলেজে প্রফেসররা এক এক রকম প্রিফার করে। তো রেডি থেকে যদি ডিরেক্টলি পড়ো ওইটা রেফারেন্স দিতে পারবা, এটা একটা সুবিধা। আর তাছাড়া তোমার কি করবা, ডিপার্টমেন্টাল হেড যে থাকবে তোমার মেডিকেলে তার লেকচারটা ভালো মতো ফলো করবা। তো তার মধ্যে আমি যেটা ফলো করতাম সেটাই আমি দেখাবো। তো প্রথমে আসতেছে আমাদের আই শেপড ইনসিশন। ও তার আগে আবার একটু ভাগ ভাগ করে লিখলে বেটার হয়, যে বডি ক্যাভিটি ওপেন করার জন্য টু ওপেন বডি ক্যাভিটিস। বডি ক্যাভিটি বলতে তোমার কি কি আছে বলো তো, থোরাসিক ক্যাভিটি, তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, তার মানে দুইটা ওপেন করতেই এই এই ইনসিশন আর কি ব্যবহার করা হয়। তো আই শেপড ইনসিশনটা নর্মালি কোথা থেকে হয়, এখানে বলে যে তোমার চিন থেকে, আমি এই যে একটু একে একে পড়তে পছন্দ করি, এই যে চিন থেকে হচ্ছে তোমার সিমফাইসিস পিউবিস, আমার আঁকা এখানে খুবই খারাপ, বাট এটা দিয়ে একটু একটু চালায় নাও, প্যাঁচার চোখ হয়ে যাচ্ছে, বাট এই যে মনে করো এটা হচ্ছে পিউবিক সিমফাইসিস। তো এইখান থেকে এক্সটেন্ড করতেছে এই পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের আই শেপড ইনসিশন। তারপরে আসতেছে আমার ওয়াই শেপড ইনসিশন। এখন ওয়াই শেপড ইনসিশন রেডিতে একরকম দেওয়া, বাট আমি তো ডিএমসিতে যে লেকচার ছিল ওই অনুযায়ী যদি ফলো করি, এটা হচ্ছে আমাদের মডিফাইড ওয়াই শেপড ইনসিশন যেটা ছিল ওইটাকেই আমাদের ওয়াই শেপড ইনসিশন হিসেবে পড়ানো হয়েছে আর কি। তো সেইটা হিসাবে
ইনসিশনটা ছিল তোমার এই যে মডিফাইড ওয়াই, ওয়াই এর মতোই তো হবে। তো এটা হচ্ছে মিড লাইনের বরাবর সুপ্রাস্টার্নাল নচ, এটা হচ্ছে আমাদের সুপ্রাস্টার্নাল নচ। এইখান থেকে আমার হচ্ছে পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত একটা ইনসিশন যাবে। খুবই বাজে ছবি আঁকতেছি। আর আরেকটা যাবে আমার হচ্ছে কোন পর্যন্ত, এই যে ম্যাস্টয়েড প্রসেস। এই দুইটা হচ্ছে আমাদের ম্যাস্টয়েড প্রসেস, দুই সাইডের ম্যাস্টয়েড প্রসেস পর্যন্ত। আর এই জিনিসটা কি আমার, এই জিনিসটা হচ্ছে আমার ক্লাভিকেল আর কি। এখানে আমি দিচ্ছি যেমন অ্যানাটমিক্যালি তো আসলে ক্লাভিকেল ম্যাস্টয়েড প্রসেস পর্যন্ত যায় না, জাস্ট ছবির জন্য। তো এইটা মনে করো স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল, এইটা হচ্ছে আমাদের ম্যাস্টয়েড প্রসেস। তো আমরা চাইলে ওয়াই শেপ ইনসিশন কি বলবো, যে সুপ্রাস্টার্নাল নচ থেকে along the anterior border of the sternocleidomastoid muscle up to the mastoid processes of the of both sides, then হচ্ছে suprasternal notch থেকে along the midline pubic symphysis পর্যন্ত। এখন এই ইনসিশনের নাম ওই যে যেটা বললাম, এটাকে মডিফাইড ওয়াই শেপ ইনসিশনও বলে। আর এর আরেকটা নাম হচ্ছে আমাদের প্রিন্স লু অ্যান্ড গর্ডন ইনসিশন। এটা হচ্ছে ভাই ভাই অনেক ভালো পারলে আর কি আস্ক করে, প্রিন্স লু অ্যান্ড গর্ডন ইনসিশন। ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রা। তো এখন এই মডিফাইড ওয়াই শেপ ইনসিশন কখন দেওয়া হয়, এটা হচ্ছে মনে করো নেক, নেক রিজিয়নে যদি কোনো প্যাথোলজি থাকে, নেক প্যাথোলজি লিখলাম শর্টকাটে। তো নেক রিজিয়নে প্যাথোলজি বলতে ওইখানে টিউমার, তারপরে কোনো যদি সোয়েলিং টোয়েলিং থাকে এটসেট্রা। বাট ফরেন্সিকের ক্ষেত্রে আমার যেই মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে দেখার জন্য সেটা হচ্ছে হ্যাঙ্গিং এর কেস আর স্ট্র্যাঙ্গুলেশনের কেস যদি থাকে, সেই ক্ষেত্রে আমার এই ইনসিশনটা অলওয়েজ প্র্যাকটিস করা হয়, হ্যাঙ্গিং অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেশন। ওকে, তো এইটা নিয়ে অনেক কিছু বলার ছিল আর থাকে অলওয়েজ। এবার আর একটা আসতেছে আমাদের টি শেপ ইনসিশন। এটা হচ্ছে আমি ডিএমসি লেকচার অনুযায়ী যেভাবে পড়ানো হয়েছে আর আমরা ভাই ভাই যেটা ফলো করছি আমি সেটাই বলতেছি। তো টি শেপড ইনসিশনটা হচ্ছে, আমি এই যে আবার আমার ইন্টারন্যাশনাল ড্রয়িং, এটা হচ্ছে চীন ধরে নাও, মানে থুতনি যেটা, এই চীন থেকে হচ্ছে আমাদের সিমফাইসিস পিউবিস পর্যন্ত যাবে আবার। তো এই ইনসিশনটা মোটামুটি দেখো ফিক্সড মিড লাইনের দিকে যেটা আছে, শুধুমাত্র এই যে ওয়াই শেপটের ক্ষেত্রে চীন থেকে যায় না, এটা যায় সুপ্রাস্টার্নাল নচের ক্ষেত্রে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমার কোথায় যাবে দেখো, এইখানেও এই যে একটা স্টারনাম আঁকলাম আর কি, ম্যানোভিয়াম স্টার্নি। তো আরেকটা যায় হচ্ছে আমার সুপ্রাস্টার্নাল নচ থেকে অ্যাক্রোমিয়াল প্রসেস পর্যন্ত। এটা মনে করো অ্যাক্রোমিয়াল প্রসেস। এই যে এইবার আমি ক্লাভিকেলটা এঁকে শান্তি পাবো আই গেস। এই যে তাহলে একটা ইনসিশন হচ্ছে আমার চিন টু, চিন টু পিউবিক সিম্ফাইসিস, আর একটা হচ্ছে আমার সুপ্রাস্টার্নাল নচ থেকে অ্যালং দ্য আপার বর্ডার অফ দ্য ক্লাভিকেল তোমার অ্যাক্রোমিয়ন প্রসেস পর্যন্ত। তো এটা দেখতে একটা টি এর মতো হইলো, এই জন্য এটাকে আমরা টি শেপড ইনসিশন বলি। এবার হচ্ছে আমাদের বডি ক্যাভিটি গুলো ওপেন হয়ে গেছে, এখন ক্রেনিয়াল ক্যাভিটির ব্যাপার আসতেছে। তো ক্রেনিয়াল ক্যাভিটির জন্য আমরা কি কি দিই ইনসিশন, দেখো ক্রেনিয়াল ক্যাভিটি, ক্রেনিয়াল ক্যাভিটির ইনসিশনের জন্য আমাদের দুইটা আছে, একটা হচ্ছে করোনাল আর একটা হচ্ছে আমাদের সার্কুলার ইনসিশন। তো করোনাল ইনসিশন যেটা আছে সেটা হচ্ছে এক সাইডের ম্যাস্টয়েড প্রসেস থেকে শুরু করে মাথার এই যে ভার্টেক্স বরাবর যে আর এক সাইডের ম্যাস্টয়েড প্রসেসে এসে এন্ড হইতে হয়। তার মানে এইটা একটা আমাদের ম্যাস্টয়েড প্রসেস আর এইটা হচ্ছে ভার্টেক্স। এখন ভার্টেক্স কি বলতো, অ্যানাটমি থেকে তো জানো যে হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য হেড, সেটাকে আমরা ভার্টেক্স বলতেছি, সবার উঁচু জায়গা। তো ওয়ান মাস্টয়েড প্রসেস টু অ্যানাদার মাস্টয়েড প্রসেস অ্যালং দ্য ভার্টেক্স, সেটাকে আমরা বলি করোনাল ইনসিশন। আর সার্কুলার ইনসিশন যেটা, সেটা হচ্ছে তোমার
আইব্রো আছে যেটা, এটা আমি একটা ফেস আঁকতেছি, এই যে আইব্রো। তো আইব্রো থেকে আমার ঠিক 1 ইঞ্চি উপরে হতে হবে, 1 ইঞ্চ। এই 1 ইঞ্চ উপর থেকে ইনসিশন দেওয়া শুরু করতে হয়, এটা হচ্ছে সামনের ক্ষেত্রে। তারপরে হচ্ছে পিছনে যে, এটা মনে করো ব্যাক সাইড, পিছনে যে যে অক্সিপিটাল প্রোটিউবারেন্স যেটা ছিল আমাদের অক্সিপিটাল বোন পড়ার ক্ষেত্রে, হাত দিলে ওই যে টের পাওয়া যায় উঁচু জায়গাটা, ওই অক্সিপিটাল প্রোটিউবারেন্সের এরিয়া বাদে তোমার সব জায়গায় মোটামুটি ঘুরে একটা সার্কেল টাইপের ইনসিশন দিতে হবে, এমন একটা ইনকমপ্লিট সার্কেল হবে। এই যে, এই যে আমার ডেফিসিয়েন্ট পার্ট যেটা দেখতেছে হচ্ছে এই পার্টটা হচ্ছে আমার অক্সিপিটাল প্রোটিউবারেন্সের এরিয়া আর কি, এই যে এই পার্টটা। তো সার্কুলার ইনসিশন তাহলে কি, যে incision around the head above 1 inch over the eyebrow extending sidewise up to the occipital protuberance, এটা হলো সার্কুলার ইনসিশন। তো এরপরে হচ্ছে আমাদের কোয়েশ্চেন করতে পারে যে অটোপসিতে কি কি ক্যাভিটি ওপেন করা হয়। তো আমরা এই যে দেখলাম এই যে অ্যাবডোমিনাল ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটি, ক্রেনিয়াল ক্যাভিটি, তো কখনো কখনো আমাদের স্পাইনাল ক্যাভিটিও ওপেন করার প্রয়োজন হয়। তো স্পাইনাল ক্যাভিটি ওপেন করার জন্য আমরা কি ইনসিশন দিই, সেটাকে বলে টি শেপ ইনসিশন। এটা হচ্ছে তোমার ভাইভাতে যদি অনেক ভালো পারো তাইলে হচ্ছে আস্ক করবে, তাছাড়া নর্মালি কাউকে আস্ক করতে দেখা যায় না। তো এটার জন্য কি করতে হবে, তোমার যেই ক্যাডাভার আছে ক্যাডাভারের বডিটাকে হচ্ছে প্রথমে প্রোন পজিশনে শোয়াইতে হবে। তো প্রোন পজিশন মানে কি, উপর হয়ে শোয়া, যেটা উপর হয়ে শোয়ানোর পর কি করতে হবে, তোমার এই যে অক্সিপিটাল প্রোটিউবারেন্স আছে এটা থেকে থোরাসিক ভার্টিব্রা আপ টু থোরাসিক ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রি পর্যন্ত একটা লঙ্গিটিউডিনাল ইনসিশন দিতে হবে। লঙ্গিটিউডিনাল ইনসিশন দেওয়ার পরে তোমার সাইড টু সাইড এই যে স্কিন, তারপরে ওর আন্ডারলাইং যে ট্র্যাপিজিয়াস মাসেল আছে ওইগুলো হচ্ছে সরাইতে হবে। ট্র্যাপিজিয়াস মাসেল লিখে দিলাম একটু। এবার এইটুক সরানোর পরে কি করতে হবে, তোমার ল্যামিনেক্টমি একটা ওয়ার্ড আছে, ল্যামিনেক্টমি। তো ল্যামিনেক্টমি মানে কি, তোমার যে স্পাইনাস প্রসেস আছে ভার্টিব্রা গুলার আর ল্যামিনা আছে ওইগুলাকে একটা স দিয়ে কেটে ফেলা হয়। স মানে হচ্ছে করাত, ইলেকট্রিক স বা নর্মাল স দিয়ে কেটে ফেলা হয়। কেটে ফেলায় ওই হাড়টা সরানোর পরেই আমরা দেখতে পাবো হচ্ছে স্পাইনাল কর্ড পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের সেই টি শেপ ইনসিশন, স্পেশাল টাইপ অফ ইনসিশন একটা। তো এখন হচ্ছে বলবে যে নর্মালি কোন কোন ক্যাভিটি কখন কখন আগে খোলা হয়। তো কোনো যদি সমস্যা না থাকে, নর্মালি দেখা যায় যে থোরাসিক ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি আগে খোলা হয়, এটা নিয়ে কোনো সমস্যা করে না কেউ। কিন্তু যদি নেক প্যাথোলজি থাকে তখন হচ্ছে আমাদের প্রথমেই ক্রেনিয়াল ক্যাভিটিটা ওপেন করতে হবে। আর এই অটোপসির নিয়ম হচ্ছে কি, যে সব ক্যাভিটি সব অর্গান, অল ক্যাভিটি অল অর্গান, কোনোটাই বাদ দেওয়া যাবে না, সব কটা চেক করতে হবে, নাহলে তোমার ইনকমপ্লিট অটোপসি হয়ে যাবে। তো ওরাও একটা কথা আছে, সেটা হচ্ছে ইনকমপ্লিট অটোপসি হচ্ছে অটোপসি না করার থেকেও খারাপ। ইনকমপ্লিট অটোপসি করলে একটা ভুল কজ অফ ডেথ আসে এই জন্য। তো আমরা হচ্ছে নেক প্যাথোলজি যখন থাকে তখন হচ্ছে কি করব, ফার্স্টে ক্রেনিয়াল ক্যাভিটি ওপেন করতে হবে, ক্রেনিয়াল ক্যাভিটি ওপেন ফার্স্ট। তো কেন হচ্ছে আমাদের ক্রেনিয়াল ক্যাভিটিটা আগে ওপেন করতে হবে, কারণ হচ্ছে টু ক্রিয়েট ব্লাড লেস ফিল্ড। ক্রেনিয়াল ক্যাভিটি আগে ওপেন করলে মাথা থেকে সব রক্ত বের হয়ে আসে, এই জন্য হচ্ছে নেক যে ব্লাড ভেসেল গুলো আছে ওইগুলা দিয়ে আর ব্লাড ছুঁয়ে তোমার নেক যখন কাটবা তখন ওই ফিল্ডের মধ্যে আসবে না, তখন আর কি অ্যানালাইসিসের জন্য সুবিধা হয়, স্পেশালি তোমার হ্যাঙ্গিং তারপরে স্ট্র্যাঙ্গুলেশনের কেসে পার্চমেন্টাইজেশন দেখার জন্য এটা কাজে লাগে। তো এই পেজটা আমি অনেক হিজিবিজি করে লিখছি, বাট যদি ফলো থ্রু করে থাকো আমার মনে হয় যে বুঝতে পারবা, সমস্যার কথা না। তো এবার আসতেছে ভিসেরা প্রিজার্ভেশন। আমরা হচ্ছে রুটিনলি কি কি ভিসেরা প্রিজার্ভেশন করি সেটা প্রথমে হচ্ছে জানা উচিত। তো রুটিনলি আমাদের 3টা ভিসেরা প্রিজার্ভ করা হয়, তার মধ্যে প্রথমে আসতেছে হচ্ছে স্টোমাক কন্টেন্ট সহ,
দেন হচ্ছে লিভারের পোর্শন নট লেস দেন হচ্ছে তোমার 500 গ্রাম, নট লেস দেন। আর হচ্ছে লঙ্গিচিডিনাল হাফ অফ ইচ কিডনি। এখানে একটা কোশ্চেন আসে যে লঙ্গিচিডিনাল হাফ অফ ইচ কিডনি কেন নিচ্ছ। এর রিজন আছে তিনটা। একটা হচ্ছে এটা হচ্ছে দুইটা কিডনিতেই সিমেট্রিক্যাল সেকশন আমরা দেখতে পারি। আর আরেকটা রিজন হচ্ছে কি ওই মানুষের একটা কিডনি তো নষ্ট হইতে পারে, তাই না, ওয়ান কিডনি মে বি ড্যামেজড। আর আরেকটা কথা হচ্ছে যে হাফ তো থেকে যায়, এই হাফ হচ্ছে যখন আবার অটোপসি যদি করার দরকার হয়, এক্সহুমেশন যদি করার দরকার হয়, তখন হচ্ছে আমরা এটা থেকে আবার অ্যানালাইসিস করতে পারবো, সেই জন্য। এইবার হচ্ছে আমাদের কিছু স্পেশাল পয়েন্ট আসতেছে। সেটা হচ্ছে যে যখন তুমি স্টোমাক দিবা, ওই কন্টেনারের মধ্যে দেওয়ার আগে হচ্ছে স্টোমাকের লেজার কার্ভেচার বরাবর হচ্ছে একটা ইনসিশন দিয়ে দিতে হবে, যাতে স্টোমাকের মধ্যে যদি গ্যাস ট্যাস জমা হয়ে ফেটে যেতে পারে ফিউচারে, ওইটা যাতে না হয়। আর পুট্রিফ্যাকশন হইতে পারে, এটা একটা রিজন। তো এরপরে আমাদের আসতেছে আর কি কি ভিসেরা নেওয়া যাইতে পারে। তো আমাদের বডিতে যত যত ভিসেরা আছে মোটামুটি সবই নেওয়া যাইতে পারে, যেমন হার্ট, ব্রেন, স্পাইনাল কর্ড, সিএসএফ, ভিট্রিয়াস হিউমার। এটা নোট বইতে যেভাবে দেওয়া আছে ওইভাবে পড়লে মোটামুটি বেশ ভালোভাবেই হয়ে যাবে। এখন আমি তোমাকে কিছু ভাইবার পয়েন্ট বলি, যেটার জন্যই আর কি ভিডিও করা। তো ভাইবার পয়েন্টে আমাদের কি, যে লিভার কেন নেওয়া হচ্ছে। যে তোমার মনে করো স্টোমাকে কি দেখা যায়, যদি বিষটা হচ্ছে মুখ থেকে খাওয়ার পরে জাস্ট স্টোমাক পর্যন্ত রিচ করছে, তো আমি হচ্ছে স্টোমাক খুললেই তাহলে ওই যে পয়জনটা পেয়ে যাচ্ছি। এখন মনে করো স্টোমাক থেকে পয়জনটা অ্যাবজর্পশন হয়ে গেছে, অ্যাবজর্পশন হয়ে মেটাবলিজম হইতে কোথায় যাবে, যাবে হচ্ছে লিভারের কাছে। তো আমরা হচ্ছে আনঅ্যাবজর্ব পয়জন ডিটেক্ট করার জন্য স্টোমাক ওপেন করতেছি, আনঅ্যাবজর্ব যেগুলা। আর অ্যাবজর্বড গুলার জন্য আমি লিভারে টেস্ট করতেছি, বা পরে যে অ্যানালাইসিস গুলা আছে। এইবার আসো আমার অ্যাবজর্বড হোক যে পয়জন গুলা, লিভারেও পাইলাম না, তাহলে যাবে কোথায়, সেটা যাবে হচ্ছে কিডনির কাছে। কেন যাবে? এক্সক্রিশনের জন্য। তার মানে দেখো, একটা পয়জন কিংবা বাইরে থেকে কোনো কিছু যদি বডিতে ইনজেস্ট করার কারণে সে মারা যেয়ে থাকে, আমি প্রত্যেকটা রুট ধরে ধরে প্রত্যেকটা ভিসেরা আমি হচ্ছে কালেকশন করে অ্যানালাইসিসের জন্য রেখে দিচ্ছি। তো এই পয়েন্টটা হচ্ছে ভাইবার জন্য খুবই একটা ভালো একটা জিনিস, সেটা আমাকেই আস্ক করছিল প্রফে। এবার হচ্ছে আরেকটা কোশ্চেন আসে যে আমাদের ব্লাডটাকে কিভাবে প্রিজার্ভ করা হয়, এটা হচ্ছে কোশ্চেনে আসে। তার মধ্যে তোমার বলতে হবে এই যে ইডিটিএ, তারপরে হচ্ছে বিভিন্ন সাইট্রেট, অক্সালেট, এই যে ফিজিওলজিতে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট যেগুলো পড়ছিলাম আর কি, ওই যে ওইগুলা হচ্ছে ব্লাডের সাথে মিশায় অ্যানালাইসিস করতে পাঠানো হয়। নাইলে কি হয়, ওই যে ব্লাডের মধ্যে তোমার রেসপিরেশন হবে, অ্যানারোবিক রেসপিরেশন হওয়ার কারণে ওই ব্লাডে যে গ্লুকোজগুলো থাকে কিংবা অন্যান্য সাবস্টেন্স ওগুলো মেটাবোলাইজড হয়ে যেতে পারে, সেটা আমরা চাচ্ছি না, এই জন্য। এবার আসতেছে যে আমাদের অটোপসির ক্ষেত্রে কি কি প্রিজারভেটিভ ইউজ করা হয়। তো এটা দুই ভাগে বলতে হয় অলওয়েজ, একটা হচ্ছে কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য কোনটা ইউজ করা হয়, আর একটা হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যালের জন্য কোনটা ইউজ করা হয়। তো কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য আমার ইউজ করা হয় হচ্ছে স্যাচুরেটেড সলিউশন অফ হচ্ছে তোমার NaCl, আর হচ্ছে অ্যাবসোলুট অ্যালকোহল। সেটা কত অ্যাবসোলুট বলতে আমরা 99.5% অ্যালকোহল, যেটা ইথানল, ওইটার কথা বলতেছি। আর হিস্টোপ্যাথোলজির জন্য হচ্ছে আমার রেকটিফাইড স্পিরিট, এই পার্সেন্টেজ দুইটা লাগে, অ্যাবসোলুটে কত আর হচ্ছে রেকটিফাইডে কত। আর 10% ফর্মাল স্যালাইন। এবার এখানে একটা কোশ্চেন আস্ক করবে, এটা হচ্ছে ভাইবার জন্য, যে অ্যালকোহল পয়জনিং যদি তুমি সাসপেক্ট করো একটা পেশেন্টের, তাইলে হচ্ছে তুমি ব্লাডে কি মিশাবা, সেটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড মিক্স করবা। এখন কেন করবা, কারণ ব্লাডে তোমার অনেক মাইক্রো অর্গানিজম থাকে, ওরা তোমার ওইখানে মেটাবলিজম করার মাধ্যমে অ্যালকোহল প্রডিউস করতে পারে। তো দেখা যাচ্ছে যে ওদের প্রডিউস করা অ্যালকোহল তোমার পরে টেস্টে হচ্ছে কনফিউশন ক্রিয়েট করে দিতে পারে। এই জন্য ওই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলার জন্য আমরা এই সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড দিই, মেরেও ফেলতে পারে ওরা এই প্রিজারভেটিভগুলো, প্লাস
ওদের গ্রোথটাকে ইনহিবিট করতে পারে। এইবার হচ্ছে আমাদের বাংলাদেশে কি প্রিজারভেটিভ ইউজ করা হয় এবং কেন ইউজ করা হয়। তো আমাদের বাংলাদেশে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন অফ কমন সল্ট। তো এটা আমাদের কিভাবে বানানো হয় সেটা হচ্ছে কোশ্চেন আস্ক করে। তো তোমার কি করতে হবে, প্রথমে একটা প্লাস্টিক কন্টেইনার নিতে হয়। বাংলাদেশে যেটা হয় সেটা কাচের জার নিলে হচ্ছে ভালো হয় সবচেয়ে বেশি, বাট বাংলাদেশে হচ্ছে আমাদের প্লাস্টিক গুলা ইউজ করা হয়। সেটা ক্যাপাসিটি প্রায় 1 লিটার মতো থাকে এক একটায়, কখনো কখনো কমও হইতে পারে, বলা যায় না। স্ট্যান্ডার্ড আমি কোনটা বললাম সেটা হচ্ছে গ্লাস কন্টেইনারের কথা যেটা বললাম। এইবার হচ্ছে আমাদের, তো এই যে প্লাস্টিক কন্টেইনার গুলো, এগুলা সালফিউরিক অ্যাসিড তার মানে ডাইলুটেড সালফিউরিক অ্যাসিড অথবা ডিস্টিলড ওয়াটার দিয়ে ওয়াশ করা হয় ফার্স্টে। ওয়াশ করার পরে এখানে হচ্ছে আমাদের যে সলিউশন গুলো আছে ওগুলা প্রিপেয়ার করা লাগে। তো কি করা হয়, রুম টেম্পারেচারে ওয়াটার নেওয়া হয়, নিয়ে ওর মধ্যে হচ্ছে সল্ট অ্যাড করতে থাকতে হয় যতক্ষণ না তোমার হচ্ছে প্রিসিপিটেট ফর্মেশন হয়। তার মানে তলানি যতক্ষণ না দেখতে পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার ওই পানির সাথে লবণটা গোলাইতে হবে। এইভাবে হচ্ছে আমাদের স্যাচুরেটেড সলিউশন তৈরি হয়ে যাবে। তো রুটিনলি আমাদের 3টা কন্টেইনার নেওয়া হয়, 3টা কন্টেইনার। এই কন্টেইনার নিয়ে কন্টেইনারের মধ্যে ফার্স্টে আমার কি করা হয়, একটার মধ্যে তোমার মনে করো রাখা হয়, স্টোমাক রাখা হয় অ্যালং উইথ ইটস কন্টেন্ট। স্টোমাকের স্টিও লিখলাম। আর এইখানে রাখা হয় হচ্ছে আমার লিভার আর কিডনি। তো এইগুলা কি আস্ত দিয়ে দেয় না, লিভার কিডনি হচ্ছে তোমার 1 থেকে 2 সেন্টিমিটার এরকম ছোট ছোট পিস করে দেওয়ার কথা। আর স্টোমাকে ওই যেটা বললাম আগে, লেজার কার্ভেচার বরাবর একটা হচ্ছে ইনসিশন দিয়ে দেওয়া হয় যাতে পরে যে পুট্রিফেকশন অত বেশি না হয়। এবার হচ্ছে এগুলো দেওয়ার পরে এই যে ভিসেরা ডুবন্ত অবস্থায় কন্টেইনারের 2/3 পর্যন্ত আমার এই স্যাচুরেটেড সলিউশন অফ টেবিল সল্ট বা সোডিয়াম ক্লোরাইড দিয়ে ফিল আপ করে দিতে হয়। আর 1/3 হচ্ছে ফাঁকা রাখতে হয়। তো 1/3 কেন হচ্ছে ফাঁকা রাখা হয় ব্ল্যাঙ্ক, এটার কারণ হচ্ছে তোমার মনে করো ভিসেরা তো ওই পানির মধ্যে রাখলেও ওর তো কিছুটা পুট্রিফ্যাকশন হবে। তো এই পুট্রিফ্যাকশনের জন্য যে গ্যাসগুলা তৈরি হবে ওইগুলা তো এই কৌটার মুখ তো আটকা থাকে, তো ভিতর থেকে ওই যে চাপ দিতে থাকবে, তো পরে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এই কন্টেইনার গুলা। তো ওই পসিবিলিটিটা সরানোর জন্যই আমার এই 1/3 হচ্ছে ব্ল্যাঙ্ক রাখা হয়। এইভাবে হচ্ছে ভাইবার কোশ্চেন এটা, যে কেন 1/3 এমটি রাখা হয়। তো অনেক কিছু বললাম, এবার হচ্ছে তোমার এইখানে যে ভিসেরা প্রিজার্ভেশনের প্রসিডিওর আর এটা কিভাবে সেন্ড করা হয় এটা আস্ক করা হয়। তো এটা হচ্ছে আমি পরপর একটু বলে গেলাম, তুমি একবার শুনলেই হবে। প্রথমে হচ্ছে কন্টেনার নিব, ভিসেরাগুলো রাখবো, 2/3 পর্যন্ত ফিল আপ করবো, এমন ভাবে রাখতে হবে যেন ভিসেরাগুলো ওর মধ্যে পুরোপুরি ডুবে থাকে। এবার হচ্ছে একটা থার্ড কন্টেইনার নিতে হবে। থার্ড কন্টেইনারে কি দিতে হবে, এই যে স্যাম্পল অফ দ্য প্রিজারভেটিভ দ্যাট ইউ আর ইউজিং। এবার হচ্ছে সবগুলাকে এয়ার টাইট করে লাগানো হবে। তাহলে প্রথমে হচ্ছে আমার এয়ার টাইট করে লাগানো, তারপরে হচ্ছে লেবেলিং করতে হবে যে এটা কোন বডির ভিসেরা, তারপরে কোন থানা থেকে এই অটোপসির জন্য রিকুইজিশন আসছিল, পোস্টমর্টেম নাম্বার কত, এগুলা দিয়ে লেবেলিং করলাম। তারপর হচ্ছে গালা দিয়ে লাগাইতে হবে এই বক্সগুলা। লাগানোর পর একটা লার্জ বক্সে নিয়ে এই সব কয়টা কন্টেইনার, সেইটাও আবার গালা দিয়ে লাগাতে হবে। গালা দিয়ে লাগানোর পর ওই বক্সটাকে হচ্ছে একটা আর একটা বক্সের মধ্যে দিতে হবে। সেই বক্সের দেওয়ার পর ওইখানে কি হবে, একটা তালা দিতে হবে, লক। এই লকের কি আর হচ্ছে আমাদের যেই পোস্টমর্টেমের যতগুলা কাগজ ছিল, রিকুইজিশন, চালান, ইনকোয়েস্ট রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, সবগুলা কি করতে হবে, আর একটা হচ্ছে পেপার খাম, একটা খাম, কাগজের খামের মধ্যে ওইগুলা দিতে হবে কাগজগুলা। আর এই তালা আর হচ্ছে গালা, তালা গালা এই দুইটাই হচ্ছে আমার আবার আর একটা খামের মধ্যে ভরে ওইটাকে হচ্ছে লাগায় আটকায় দিতে হবে। দিয়ে তারপরে হচ্ছে আমার চিফ কেমিক্যাল এক্সামিনার্স অফিসে পাঠায় দিতে হবে। তো কতগুলা প্রসিডিওর দেখো, যে কৌটাগুলাকে আগে গালা দিতে হচ্ছে, তাকে একটা বক্সে বলে সেটাই গালা দিয়ে সেই বক্সটাকে তালা দিতে হচ্ছে, তারপরে সেই তালার চাবি এবং গালা, তারপরে একটা খামও যাচ্ছে সাথে, তাতে আমার এই অটোপসির সব কাগজপত্র এগুলার রাখা, সেটাকেও আবার গালা দিয়ে আটকানো হচ্ছে।
তো অনেক সিকিউরিটি, তো এত কিছু কেন করা হচ্ছে? যাতে পুলিশ কোনো অল্টারেশন না করতে পারে। বাংলাদেশে এমনি পুলিশদের রেপুটেশন ভালো না। তো ভাইভাই হচ্ছে এটা আস্ক করে যে এত প্রসিডিওর তুমি কেন করতেছো, এই রিজন হচ্ছে এটা। তোমার গালা কিন্তু দুইবার দেওয়া হচ্ছে, একবার কন্টেইনার এয়ারটাইট করার পরে, আর একবার হচ্ছে এই বক্সের মধ্যে সব ঢুকায় তালা দেওয়ার পরে, দুইবার। তো এই পর্যন্ত মোটামুটি হইছে। এবার ডিসপ্যাচ করতে হবে। ডিসপ্যাচের মেথড তো বললাম, যে সব কয়টা কাগজ এটা হচ্ছে খামের মধ্যে ঢুকায়, গালা দিয়ে আটকায়, তারপর পাঠাই দিতে হবে। তো কাগজগুলা কোনগুলা? ওই যে প্রি রিকুইজিশনের ক্ষেত্রে যে 5টা পেপারের কথা পড়লাম আমরা, সেই কয়টা। এখন এই স্যাম্পল গুলা কোথায় পাঠানো হয় এটা একদম টানা মুখস্থ থাকতে হবে, এটার কোনো কি বলে, কোনো মাফ নেই। তার মধ্যে কি, স্কোর্টিং পুলিশ অফিসার যে থাকবে বা কনস্টেবল, তার কাছে দিতে হবে, উনি নিয়ে যাবে চিফ কেমিক্যাল এক্সামিনার্স অফিসে, যেটা হচ্ছে আইপিএইচ বিল্ডিং 2nd ফ্লোরে অবস্থিত। ওইটা হচ্ছে আমাদের মহাখালী, ঢাকায়। যেই এটা হচ্ছে হোম মিনিস্ট্রির আন্ডারে চিফ কেমিক্যাল এক্সামিনার্স অফিসটা। আর আইপিএইচ বিল্ডিং যেটা, সেটা আবার তোমার আবার হোম মিনিস্ট্রির আন্ডারে। সরি, হোম না, হেলথ মিনিস্ট্রি, স্বাস্থ্য। তো তোমার মেইনলি লাগে হচ্ছে চিফ কেমিক্যাল এক্সামিনার্স অফিসটা মহাখালী, ঢাকায়, সেটা হচ্ছে হোম মিনিস্ট্রির আন্ডারে। আর এটা হচ্ছে কত নাম্বার ফ্লোর? 2nd ফ্লোর। এইবার আসছে আমাদের অটোপসি রিপোর্টের নাম্বার। তো এর জন্য আমাদের দুইটা রিপোর্ট নাম্বার হচ্ছে আমাদের লাগবে ফরেন্সিক প্রফের জন্য। সেটা হচ্ছে চালানের ক্ষেত্রে হচ্ছে তোমার 5371, আর অটোপসি রিপোর্টের ক্ষেত্রে হচ্ছে আমার গভর্নমেন্ট যে ফর্ম নাম্বার থাকে, এইটা হচ্ছে 5372 পরপর। এটা হচ্ছে আমাদের প্রফের ক্ষেত্রে একটা কি বলে, ফেমাস কোশ্চেন ছিল, যে এক্সটার্নাল আসছিল, উনি অনেক আস্ক করতো। এবার হচ্ছে অটোপসি রিপোর্টের পার্ট, এটা হচ্ছে কোশ্চেন করে। তো তার জন্য আমরা কি করব, এটা জাস্ট মেইন পার্টগুলো করে জেনে রাখতে হবে। তো তার মধ্যে আছে আমার প্রিএমবল, তারপর আসে হচ্ছে বডি, আর হচ্ছে কনক্লুশন। এখন কোনটার মধ্যে কি থাকে সেটা যদি বলো, তাহলে প্রিঅ্যাম্বলের মনে করো চালানে যেগুলো লেখা ছিল, যে কারা রিকুইজিট দিল, বডি কখন আসছে, কবে করতেছি, বডির পার্টিকুলার্স, এইসব জিনিস থাকবে। আর বডিতে হচ্ছে সব ফাইন্ডিংস গুলা থাকবে, এক্সটার্নাল ফাইন্ডিংস, ইন্টারনাল ফাইন্ডিংস। তো এক্সটার্নাল ইন্টারনাল ফাইন্ডিং কি কি দেখি, এটা আমাদের নোট বইতে যেভাবে আছে ওইভাবে লিখলেই মোটামুটি হয়ে যাবে। এটা অনেক 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 পয়েন্ট, তো এটা নিজের মনে যতটুকু থাকে সেই অনুযায়ী লিখবা, এটা রিটেনের কোশ্চেন। আর কনক্লুশনে হচ্ছে পোস্টমর্টেম করে তুমি যেই জিনিস পাইছো, কজ অফ ডেথ হিসেবে তোমার মনে হচ্ছে যেটাকে, সেইটাকে হচ্ছে এখানে লিখে দিতে হয়, কজ অফ ডেথ। বা এই যে আমরা বলি যেটা অপিনিয়ন। তো অপিনিয়ন, এই যে অনেক অনেক অপিনিয়ন আমাদের ফরেন্সিক মেডিসিনে পড়া লাগবে, আমরা হচ্ছে একসাথে কম্পাইল করে পড়বো, তাইলে হচ্ছে বেটার। তো হ্যাঙ্গিং, স্ট্র্যাঙ্গুলেশন, রেপ, পয়জনিং, এই 4টা হচ্ছে মেইনলি লাগে আমাদের। তো অপিনিয়নে কি কি থাকে, এটা হচ্ছে অটোপসির আইটেমই ধরতে গেলে আস্ক করে। সেটা হচ্ছে কজ অফ ডেথ লেখা থাকে, তারপরে হচ্ছে ম্যানার অফ ডেথ লেখা থাকে, নেচার অফ ডেথ, অ্যান্ড কখনো কখনো আমাদের মোড অফ ডেথ লেখা থাকে। তো মোড অফ ডেথ হচ্ছে 6টা ক্ষেত্রে লেখা থাকে না, এটা হচ্ছে আমি ওই যে সাডেন ডেথের আইটেমে একবার বলছিলাম, বাট আবার হচ্ছে লিখতেছি, যে অ্যাবসেন্ট ইন, পয়জনিং, বার্নিং, ইলেকট্রোকিউশন, ড্রাউনিং, ফল ফ্রম হাইট, আর হচ্ছে আরটিএ, তার মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। তো অপিনিয়নে হচ্ছে আমার এই কয়টা জিনিস থাকবে মোটামুটি। তো আজকের এই যে ফার্স্ট পার্টের যে অটোপসির আইটেমের ডিসকাশন, এটা হচ্ছে এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সবকিছু শোনার জন্য। আশা করি এটা ভাইবার জন্য অনেক কাজে দিবে। আর ইউজুয়াল কথা, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো আল্লাহ হাফিজ, ভালো থাকবা সবাই।